আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় কাটাচ্ছ। আমি মোহাম্মদ রাজ আজকে তোমাদের ক্লাস নিব। আমি মূলত বেশিরভাগ আইসিটি নিয়ে থাকি, সেই জন্য ভুলে বলে ফেললাম আইসিটি। তো আজকে আমি তোমাদের সেট বিষয়ে ক্লাস নেব ইনশাআল্লাহ। তোমাদের 2.1 এর যে অধ্যায়টা আছে সেই অধ্যায়। তো কেমন আছো তোমরা সবাই, এবং তোমরা কি আমার কথা শুনতে পারতেছো নাকি এবং আমাকে দেখতে পারতেছো নাকি আমাকে একটু জানাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? আচ্ছা, তো আমরা ইনশাআল্লাহ আজকে সেট নিয়ে জানবো। এই সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ এই সেটের উপর তোমাদের ইন্টারমিডিয়েটেও ক্লাস হবে। মানে এই টপিকগুলা তোমার ইন্টারমিডিয়েটেও থাকবে, এবং যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা অবশ্যই জানো যে এটা তোমাদের উচ্চতর গণিতেরও একটা অধ্যায়। তার মানে এই অধ্যায়টা তোমাদের জেনারেল ম্যাথেও জানা হচ্ছে এবং উচ্চতর গণিতেও জানা হচ্ছে। তো যদি তোমরা ভালোভাবে শিখে নাও তাহলে কিন্তু তোমাদের দুই জায়গায় হয়ে যাবে। তো আশা করি সবাই আমাকে দেখতে পারতেছো। আমি ইনশাআল্লাহ তোমাদের ক্লাসটা 2 মিনিটের ভেতরে শুরু করে দিব। আলহামদুলিল্লাহ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম জানাই। আরবি জান্নাত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ সামিয়া ভালো আছি, তাসবিয়া ভালো আছি, তোমাদের দোয়াতে ভালো আছি। হাবিবা ওয়াফি, আমি সায়েন্স নিয়ে পড়েছি। এইচএসসি দুইটাতেই সায়েন্স ছিলাম এবং গ্র্যাজুয়েশন করেছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে। জি আলহামদুলিল্লাহ আতিফ ভালো আছি। তো আমরা ইনশাল্লাহ শুরু করে দিব তোমাদের ক্লাস। তো একটু ওয়েট করতেছি যে তোমাদের আর যে ফ্রেন্ডগুলো আছে সেগুলো যেন চলে আসে। তো আমরা আজকে জানবো কি সেট সম্পর্কে আমরা জানবো, তাই না? সেট সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো তোমাদের এই অধ্যায়টা হয়তো এর আগে অনেকেই করেছো এবং অনেকে আজকে হয়তো করতেছো। মাহার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, চলো আমরা সালাম পর্বটা সেরে নিলাম ইনশাআল্লাহ। তো এখন আমরা ক্লাসটা শুরু করি। ওকে, তো আমি যদি বলি যে সেট বলতে কি বোঝায়, সেট বলতে কি বোঝায়, তোমরা কি বুঝো সেট বলতে? আসলে তুমি যাদেরকে আজ করো তারা হয়তো এক কথায় বলে দিবে সেট মানে হলো কোনো কিছুর সংগ্রহ। কোনো কিছুর কি বাবারা? কোনো কিছুর সংগ্রহ, তাই না? কিছুর সংগ্রহ। যদি শুধু তোমরা এটা লিখো যে সেট মানে হলো কোনো কিছু সংগ্রহ, তাহলে কি হবে? আসলে কি তাই? না, ব্যাপারটা কিন্তু মোটেও এটা না। আচ্ছা, একটা জিনিস একটু বলে দিই, আমি একটু তোমাদের ক্যালকুলেটর নিয়ে আসি, কারণ আজকে একটু ক্যালকুলেটর লাগবে। তো একটা মিনিট একটু আমাকে সময় দাও, এর ভেতর তোমাদের যারা বন্ধুরা আসে নাই তারা চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, এই কবিতাগুলো যখন লেখা হয় তখন কবি লিখেন, ঠিক আছে? তারপর যখন পাঠ পরিস্থিতি লেখা হয়। আচ্ছা, চলে আসলাম তোমাদের ক্যালকুলেটর নিয়ে। ওকে, সরি ফর 1 মিনিট। আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করেছো, এখনো দেখতেছি সাউন্ড ক্লিয়ার না। তোমার হয়তো নেটের সমস্যা। আমি KYU ইউনিভার্সিটি থেকে পড়েছি, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি। জি জুই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আনি, আসসালামু আলাইকুম। ওকে, কোনো ব্যাপার না। তো যাই হোক, চলো আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দিই। আর আমি একটা কথা বলি, আমি সাধারণত ক্লাসের মানে একটা টপিক বুঝানোর পরে তোমাদের SMS গুলো দেখবো, ঠিক আছে? মানে একটা করে টপিক বুঝাবো এবং তারপরে তোমাদেরকে কমেন্ট করার বা কে কোথায় বুঝো নাই এই জিনিসটা বলার সুযোগ দেব, ঠিক আছে? তো চলো আমরা অনেক আলাপ করলাম, এখন আমাদের ক্লাসটা শুরু করি। তো দেখো, সেট বলতে কি বোঝায়? আসলে আমি যেটা তোমাদের বুঝাচ্ছিলাম যে কোনো কিছুর সংগ্রহকে সেট বলে। এখন যদি আমি শুধু এটা বলি যে কোনো কিছু সংগ্রহকে সেট বলে, তাহলে কিন্তু এই সংজ্ঞাটা প্রপারলি হইল না, তাই না? সেটের সাথে এটা ম্যাচ করলো না। কারণটা কি? কারণ হলো সেট বলতে বোঝায় কোনো কিছু সুসংজ্ঞায়িত কোনো কিছু সংগ্রহকে সেট বলে। সুসংজ্ঞায়িত কোনো কিছু সংগ্রহকে সেট বলে। সুসংজ্ঞায়িত বা সুনির্দিষ্ট। কি? সুনির্দিষ্ট। এই যে লেখাটা আছে এর আগে তুমি আরেকটা ওয়ার্ড অ্যাড করে দিবা, সেটা হলো সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট
সুনির্দিষ্ট কোনো কিছুর সংগ্রহকে সেট বলে। কে সেট বলে। এখন সুনির্দিষ্ট বলতে কি বোঝায়? সুনির্দিষ্ট বলতে বোঝায় যদি তুমি যে সকল উপাদানগুলো তুমি সংগ্রহ করতেছো সেগুলোকে তুমি ওয়েল ডিফাইনেড করতে পারো, মানে হলো প্রত্যেকটাকে তুমি বর্ণনা করতে পারো যে এই জিনিসটা আসলে কি বা এই জিনিসটার কাজটা কি। ঠিক আছে, এটা যদি তুমি বর্ণনা করতে পারো তাহলে সেটাকে বলা হয় সুনির্দিষ্ট। এখন ধরো আমি তোমাকে বললাম তুমি 30টা পাখি নিয়ে একটা সেট গঠন করো। কি কি নিয়ে? পাখি। 30টা পাখি নিয়ে একটা সেট গঠন করো। ঠিক আছে, 30টা পাখি। তাহলে এই যে 30টা পাখি, এটা নিয়ে কি কোনো সময় সেট গঠন করা যাবে? এটা নিয়ে কিন্তু কোনো সময় সেট গঠন করা যাবে না। আমি যদি তোমাকে বলি 30টা মোটা পাখি নাও, তাহলে কি সেট হবে? যদি বলি 30টা চিকন পাখি নাও, তাহলে কি হবে? না। এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে আমি কি পাখি নিচ্ছি। আমি কি টিয়া পাখি নিচ্ছি, নাকি ময়না পাখি নিচ্ছি, নাকি চড়ুই পাখি নিচ্ছি? এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তার মানে এটা কিন্তু আমি ওয়েল ডিফাইন করতে পারতেছি না। কিন্তু আমি যদি তোমাকে বলি তোমরা 4টা বন্ধু মিলে একটা সেট তৈরি করো, যে কিরকম সেট? ধরো আমি তোমাকে বললাম যে তোমার 4টা ফ্রেন্ড আছে, করিম, রহিম, জব্বার এবং জরিনা। ঠিক আছে, জরিনা। এই 4টা ফ্রেন্ড মিলে তুমি কিন্তু খুব সহজে সেট করতে পারো, মানে সেট গঠন করতে পারো, এবং প্রত্যেকের বৈশিষ্ট্য কিন্তু তুমি বলে দিতে পারো যে এই যে করিম আছে, এই করিম খুবই কিপটা, টাকা দেয় না। এই রহিমের অনেক টাকা। এই জব্বার খেলায় ভালো পারে, এবং জরিনা মাশাল্লাহ ক্লাসে খুবই মনোযোগী দেয়। তাহলে এখানে আমরা বললাম যে যে সকল উপাদানকে আমরা ওয়েল ডিফাইনেট করতে পারি, মানে সুনির্দিষ্ট সংজ্ঞা দিতে পারি, সেই সকল উপাদানগুলো একত্রে সংগ্রহকে আমরা কেটে বলা হয় কি? সেট। সেই সকল সংগ্রহকে আমাদের কি বলা হয়? সেট বলা হয়। তো তোমরা কি সেট কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। চাইনিজ লিখেছো একজন, মানে তোমার নাম চাইনিজ লেখা আছে, নামটা পড়তে পারলাম না। ঠিক আছে, তোমার সংজ্ঞা। জি, ওকে ওকে ওসমান, ঠিক আছে বাবা। জি স্যার, ওকে। সবাই তাহলে সেট বুঝতে পেরেছো? যাক আলহামদুলিল্লাহ। অনেকে কমেন্ট করেছো। অথই, ওকে অথই। কাজী জারিফ, জি ওকে কাজী জারিফ। আতিফ, ইয়েস বুঝেছি, ক্লিয়ার। আমি কিপা, ওকে কিপা, ঠিক আছে কিপা। রুবাইয়া, ঠিক আছে। আচ্ছা মাশাআল্লাহ, সবাই বুঝেছো, যাক আলহামদুলিল্লাহ। অনেকের কমেন্ট হয়তো আমি নিতে পারতেছি না, সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, জ্যোতি, ওকে জ্যোতি। আনি, ঠিক আছে। সামিয়া, ক্লিয়ার। নৌসিনা রিশা, অল ক্লিয়ার, ওকে। তাবাসসুম, নাহিয়ান, ওয়ালাইকুম আসসালাম। তো যাক আলহামদুলিল্লাহ, তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের সেট। ঠিক আছে, এখন দেখো এই সেটটাকে কিন্তু আবার 2 ভাবে লেখা হয়ে থাকে। সেটকে সাধারণত 2 ভাগে লেখা হয়। একটা হলো সেট গঠন পদ্ধতি, আর একটা হলো সেট তালিকা পদ্ধতি। ঠিক আছে, সেটটাকে 2 ভাবে লেখা হয়। ওকে, এটা আছে, এই সেটটাকে 2 ভাগে লেখা হয়, তাই না? একটা হলো গঠন এবং আরেকটা হলো তালিকা পদ্ধতি। ঠিক আছে, তো দেখো গঠন আর তালিকা পদ্ধতি, এই 2টা পদ্ধতিটা তোমাদের জানাটা দরকার। তো দেখো গঠন পদ্ধতিটা কি? গঠন পদ্ধতি বলতে বোঝায় যদি কোনো একটা সেটকে তুমি একটা কথা দ্বারা লেখো বা কন্ডিশন দ্বারা লিখো, তাহলে তাকে বলা হয় গঠন পদ্ধতি। তাহলে তাকে কি বলা হয়? গঠন পদ্ধতি। আচ্ছা, গঠন পদ্ধতি বোঝানোর আগে আমি তোমাদের তালিকা পদ্ধতিটা বুঝিয়ে দেই, তাহলে তোমরা আরো ভালো বুঝবা। দেখো, এই যে তালিকা পদ্ধতি বলতে বোঝায় যে তুমি যদি কোনো সেটের সংখ্যাগুলোকে তুমি সরাসরি লিখতে পারো, তাহলে সেটাকে বলা হয়
তালিকা পদ্ধতি। ধরো আমি এখানে লিখলাম 1 2 3 4, তাই না? এটা একটা স্বাভাবিক সংখ্যা। এটা কি স্বাভাবিক সংখ্যা, তাই না? ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এখানে দেখতেছি এই যে ন্যাচারাল নাম্বার গুলো আছে এগুলা কি আমি সরাসরি লিখলাম, এবং এটা লিখলাম কি দিয়ে, কমা দ্বারা এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। মানে যদি আমরা আমাদের উপাদানগুলো সরাসরি প্রকাশ করতে পারি তাহলে সেটাকে বলা হয় তালিকা পদ্ধতি, ঠিক আছে? মানে সেখানে কোনো কন্ডিশন থাকবে না, কে কি মানে আমাদের যুক্তি থাকবে না, তার বৈশিষ্ট্যগুলো থাকবে না, শুধু সেই উপাদানগুলো থাকবে, তাকে বলা হয়ে থাকে তালিকা পদ্ধতি। আর গঠন পদ্ধতিটা কি? গঠন পদ্ধতি বলতে বোঝায়, ধরো আমি এই যে আছে আমাদের এই সংখ্যাগুলোকেই আমি এখন কথায় লিখবো, ঠিক আছে? কিসে লিখবো? কথায় লিখবো, কন্ডিশন দিয়ে লিখবো। তাহলে কি এখন আমি কিন্তু এই সংখ্যাগুলোকে তোমরা যদি দেখো, এখানে কিন্তু দেখা যাচ্ছে যেখানে 1 হলো সবচাইতে ছোট সংখ্যা এবং 4 হলো সবচাইতে বড় সংখ্যা। এবং সংখ্যাগুলো কি বাবারা? সংখ্যাগুলো হলো আমাদের স্বাভাবিক সংখ্যা, তাই না? মানে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে না? তো ন্যাচারাল নাম্বার যদি থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে x belongs to n, মানে এই যে x আছে, x এর মানগুলা n এর ভেতর, মানে n এর মান x এর মানগুলা n এর ভেতর রয়েছে। belongs to মানে কি? x এর মানগুলা n এর ভেতর কি আছে, তাই না? n কি? ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা and such that, যেহেতু আমাদের কি n সবচাইতে ছোট সংখ্যা, তো আমি লিখতে পারি x is less than 1, তাই না? x এর মান, আচ্ছা দেখো এখানে একটা হয়ে গেছে, x এর মান 1 অপেক্ষা বড় বা সমান। 1 অপেক্ষা কি বড় না? x এর মানগুলো কিন্তু 1 অপেক্ষা বড় এবং সমান। এবং 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 x is less than or equal to, x less than মানে কি? ছোট, 4 অপেক্ষা ছোট এবং সমান। তাহলে কিন্তু আমরা এই একই জিনিস এখানে লিখলাম কি? কন্ডিশন দ্বারা এবং কথা দ্বারা। তাহলে আমরা বুঝলাম গঠন পদ্ধতি হলো যেখানে আমরা আমাদের নিয়মগুলাকে কি করি? গঠন আকারে লিখি বা শর্ত সাপেক্ষে লিখি, সেগুলোকে বলা হয় গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতি কি? যেগুলোকে আমরা সরাসরি লিখি সেগুলোকে বলা হয় তালিকা পদ্ধতি। তো বলো, তালিকা আর গঠন কি বুঝতে পেরেছো? একটু জানাও। ওকে আতিফ, ইয়েস স্যার। তাওয়াসসুফ অথই, ওকে মাশাআল্লাহ, তোমরা সবাই খুব ভালো বুঝো দেখতেছি, আলহামদুলিল্লাহ। অল ক্লিয়ার স্যার, ওকে। ওসমান গনি, ওসমান গনি, তোমার নামটা খুব সুন্দর বাবা। ওয়াফি, ওকে ওয়াফি, ঠিক আছে ওয়াফি, বুঝতে পেরেছো। নৌশিন, ওকে নৌশিন। সাদিয়া ক্লিয়ার, কিফা ক্লিয়ার, রুবাইয়া আন্ডারস্টুড, মাহির ক্লিয়ার, ওকে ভেরি গুড। লিহা, সো আপনি আইসিটি নেন? হ্যাঁ আমি আইসিটি মেন নেই, তোমাদের সামনে আইসিটি গুলাতে আমিই নিব ইনশাআল্লাহ। আমার আইসিটিটা মেন, আমাদের ইনশাআল্লাহ আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখাবো, আরো অনেক কিছু শিখাবো ইনশাআল্লাহ। না বাবা, এইচএসসি তে যদি তুমি সায়েন্স না নাও তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিতে পারবা না, বুঝছো? কারণ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর মূল যে শর্ত থাকে সেটা হলো এসএসসি এবং এইচএসসি তে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে হবে এবং অবশ্যই দুইটা মিলা 9 পয়েন্ট আপ থাকতে হবে। হ্যাঁ সেট আসলেই খুব সহজ একটা অধ্যায়, হায়ার ম্যাথ বলো বা জেনারেল ম্যাথ বলো, মানে সাধারণ গণিত, সেখানে এই সেটের অধ্যায়টাই অনেক ইজি। তো এই ছিল আমি কিছু বেসিক দিলাম, এখন তোমাদের এই বেসিক দিয়ে আমরা কিছু অঙ্ক করব, চলো। তো দেখো আমাদের এই যে এই অঙ্কগুলোকে বলেছে কি? সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেটগুলোকে কি পদ্ধতিতে প্রকাশ করব? তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তাই না? মানে আমাদের আছে গঠন পদ্ধতিতে, সেখান থেকে আমরা কি করব? তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এর একটা আমি করে দিব এবং বাদ বাকিগুলা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ওকে? তোমরা হোমওয়ার্ক করে গ্রুপে জমা দিবা। তো দেখো আমি একটু স্ক্রিনশট নিয়ে নেই অঙ্কটার একটার। আমাদের এখানে বলেছে কি, তোমরা একটু খেয়াল করো সবাই, 1 নম্বরের ক নাম্বারটা একটু খেয়াল করবা সবাই। ক নাম্বারটা কি বলেছে? x belongs to n, x belongs to n such that মানে কি? যেহেতু, তার মানে x belongs to n মানে কি?
মানে এক্স এর মানগুলা এন এর ভেতর আছে, আর এর মানে কি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এক থেকে সকল ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, তাই না? তো এখানে বলেছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9, সরি এক্স স্কোয়ার ইজ লেস দেন 9, মানে এক্স স্কোয়ারের যে মান হবে সেটা 9 অপেক্ষা ছোট হবে। এবং এক্স কিউব, সরি আমার পড়তে একটু ভুল হয়েছে, সরি ম্যান ইজ মর্টাল। তো দেখো আমি আবারও বলি, এক্স বিলংস টু এন, তাই না? এক্স বিলংস টু এন মানে কি, যে এক্স এর মান এন এর ভেতর আছে, সাচ দ্যাট এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9, মানে এক্স স্কোয়ারের মান হবে 9 অপেক্ষা বড়। এবং এক্স কিউবের যে মান হবে সেটা লেস দেন হবে 130। তার মানে আমাদের বুঝাইছে যে 9 অপেক্ষা বড় সংখ্যা এবং 130 অপেক্ষা ছোট সংখ্যার যে উপাদানগুলো হবে সেই সংখ্যাগুলো হবে ন্যাচারাল সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যা, এবং সেটা নিয়ে আমাদের কি করতে হবে, সেট গঠন করতে হবে। তো চলো আমরা করি। তো আমরা বলে দেই যে দেওয়া আছে, তো আমরা জানি n ইকুয়াল টু, আমরা দেওয়া আছে না, আমরা লিখবো আমরা জানি, আমরা জানি n ইকুয়াল টু 1 2 3 4 5 ডট ডট ডট। ঠিক আছে, আমি এটা ধরে নিলাম যে স্বাভাবিক সংখ্যা, যেহেতু রেঞ্জ অনেক, তো এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, ধরে নিলাম যে 5 এবং আরো সংখ্যা আছে। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। তো এখন আমাদের শর্তগুলো থেকে আমরা দেখব যে কোন উপাদানগুলো আমাদের এই কন্ডিশনগুলো মানে, সেই উপাদানগুলো নিয়েই আমরা তৈরি করব আমাদের সেট। ঠিক আছে, তো দেখো আমাদের কিন্তু শর্ত দিয়ে দিচ্ছে যে এক্স এর মান এন এর ভেতর থাকবে, তার মানে এইগুলা মান দিয়ে কিন্তু আমাদের এই শর্তগুলা দেখতে হবে। তাহলে আমরা লিখি, চলো, যে এক্স ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, তাই না? আমরা মান বসাইলাম, এক্স ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, ইকুয়াল টু 1 স্কোয়ার মানে কত, 1, তাই না? আচ্ছা দেখো, এখন আমাদের কিন্তু বলেছে যে এক্স স্কোয়ারের যে মান হবে সেটা 9 অপেক্ষা বড় হবে, কিন্তু এখানে আছে 1 কি 9 অপেক্ষা বড়? 1 তো 9 অপেক্ষা বড় না, তার মানে কি এটা কন্ডিশন মানতেছে না, তাই না? তার জন্য আমরা দেই নট গ্রেটার দ্যান 9। ঠিক আছে, তার মানে কি কন্ডিশন মানতেছে না। এবং আরেকটা শর্ত আছে আমাদের, সেই শর্তটা কি, যে এক্স কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1, তার মানে এটা কিন্তু কন্ডিশনটা মানে, তাই না? কিন্তু আমাদের কিন্তু নিয়ম হলো দুইটাই মানতে হবে, এবং যে দুইটা মানবে সেই দুইটাই হবে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, মানে যে কয়েকটা মানবে আর কি, দুইটাই মানে, আমি যেহেতু অঙ্কটা করেছিলাম তাই এখন মনে আছে। তো ইকুয়াল টু 1 এটা কিন্তু প্রথম শর্তটা মানে, যাই হোক, যেটা কি আমাদের 130 অপেক্ষা ছোট, তাই না? 130 অপেক্ষা কি ছোট। তাহলে দেখো আমাদের একটা গেল, যেটা কন্ডিশনটা পুরোপুরি মানলো না। পরবর্তীতে যাই, চলো পরবর্তীতে যাই আমরা। দেখো এখন যদি আমি লিখি এক্স ইকাল টু 2 হলে এক্স স্কোয়ার ইকাল টু আমাদের কত হবে, 2 স্কোয়ার মানে হলো আমাদের কত হবে, 4। এটাও কিন্তু কন্ডিশন মানে না, তাই না? এটাও মানে না। এক্স কিউব ইকাল টু আমাদের এক্স মান কত, 2, মানে 2 কিউব ইকাল টু কত হবে, হবে হলো 8 ইজ লেস দ্যান আমাদের 130। তার মানে এটা একটা মানতেছে এবং আরেকটা মানতেছে না, দুইটার ক্ষেত্রে একই হলো, তাই না? একটা ঘাটতে নাম কি করতেছে, আরেকটা ভালো বাচ্চার মতন কন্ডিশন মেনে নিচ্ছে। তো আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম যে আমাদের কিন্তু শর্ত বলেছে দুটাই মানতে হবে, কিন্তু এখানে একটা মানছে আর একটা মানছে না, তা হবে না, তাই না? দুজনকে মানতে হবে। তো দেখি, চলো সামনে যাই, যে সামনে গেলে কিছু সংখ্যা মানে নাকি। তো এক্স ইকাল টু 3 হলে এক্স কিউব ইকাল টু কত হবে, 3 কিউ স্কোয়ার, তাই না? সরি, এখানে আমি কিউব দিয়ে ফেলেছি, কিন্তু এখানে হবে স্কোয়ার,
স্কোয়ার দিলে 9 হয়, তার মানে এটাও কিন্তু মানে না, কারণ কি আমাদের 9 অপেক্ষা বড় সংখ্যা লাগবে, ঠিক না? তো এটাও মানতেছে না, তার মানে এটাও নট ইকুয়াল টু, মানে 9 অপেক্ষা বড় না। এবং এক্স কিউব ইকুয়াল টু হবে 3 কিউব, মানে কত হবে? 27 হবে, লেস দ্যান 130। ঠিক আছে, তো এটাও আমরা বুঝলাম যে একটা মানতেছে আর একটা মানতেছে না। দেখো এখন মানবে, ঠিক আছে। 4 খুব ভদ্র বাচ্চা, 4 কিন্তু মেনে নিবে, তাই না? 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 4 স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত হবে? 4 4 16, তাই না? তার মানে 16 কিন্তু আমাদের কন্ডিশনটা মেনে নিচ্ছে, 9 অপেক্ষা বড়, তার মানে আমরা একটা পেয়ে গেলাম। এবং এক্স কিউব ইকুয়াল টু যদি দেই 4 কিউব, তো 4 এর উপর কিউব দিলে কত হয় বলো? 4 এর উপর 64, তাই না? যেটা 130 অপেক্ষা ছোট। ঠিক আছে, তো আমরা দেখতেছি যে আমাদের কিন্তু নিয়ম মানা শুরু হয়ে গেছে। ঠিক আছে, পরবর্তীতে দেখো, এখন দেখো কি আছে, এক্স ইকাল টু 5 হলে আমাদের হয় এক্স স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার ইকাল টু কত? 25, তার মানে এটাও মানে কন্ডিশন 9 অপেক্ষা বড়। এবং এক্স কিউব যদি দেই আমি, তাহলে হবে কত? 5 কিউব, তার মানে কত হবে? 125, তাই না? 125 ইজ লেস দ্যান 130, তার মানে এই দুটাই কিন্তু আমার কন্ডিশনটা মেনে চলতেছে। কিন্তু 6 কিন্তু আর মানবে না, তাই না? 6 কিন্তু একটা কন্ডিশন মানবে না। তার মানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের এই যে 4 আর 5 আছে, এই 4 আর 5 পর্যন্ত অ্যান্সার। তো এক্স ইকাল টু আমরা লিখি 6 হলে তাহলে এক্স স্কোয়ার ইকাল টু হবে কত? হবে 6 স্কোয়ার, তার মানে হবে 36, যেটা এই কন্ডিশন তো মানে। কিন্তু এক্স এর যদি কিউব করো, তার মানে কি 6 কিউব, আর 6 কিউব করলে কত হবে? 6 কিউব করলে হবে আমাদের 216, তার মানে কিন্তু 216 যে আছে সে কিন্তু 130 অপেক্ষা কি ছোট না, 130 অপেক্ষা বড়, তাই না? তার মানে আমরা বুঝতে পারলাম যে এরপরে আমরা যে সংখ্যাই নেই না কেন, সেই সংখ্যা হবে 130 অপেক্ষা বড়। তার মানে কি আমাদের কন্ডিশন গুলো আর মানবে না। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের কন্ডিশন গুলো মানতেছে হলো আমাদের 4 এবং 5, 4 এবং কি 4 এবং 5, তাই না? এই যে 4 এবং 5, ঠিক আছে। তো দেখো অঙ্কটা আমি আবারও বুঝাই। এখানে আমাদের বলে দিয়েছে যে এক্স স্কোয়ারের যে মান হবে সেটা 9 অপেক্ষা বড় হবে, এবং এক্স কিউবের যে মানটা হবে সেটা আমাদের 130 অপেক্ষা ছোট হবে। তো আমরা সেইভাবে ক্যালকুলেশন করে দেখলাম আমাদের দুইটা অঙ্ক আছে 4 এবং 5, যেটা এই দুইটা শর্তই কি করে? পূরণ করে। তার মানে আমাদের এই দুইটা হবে কি অ্যান্সার, তাই না? অতএব আমাদের নির্ণয় সেট হবে 4 ও 5। নির্ণয় সেট কি হবে? আর সেট গঠনের সময় অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের সময় নিতে হবে, তাই না? তার মানে 4 ও 5, ঠিক আছে। তো হলে আমাদের অ্যান্সার গুলো কিন্তু এটা হলো। তো এই অঙ্ক কি সবাই বুঝতে পেরেছো বলো? এই অঙ্ক কি সবাই বুঝেছো নাকি? আমাকে একটু জানাও। মাহার ক্লিয়ার, রুবাইয়া ভেরি গুড। সবাই কি বুঝতে পেরেছো? রুবাইয়া স্যার ক্লিয়ার, ওকে। আর উই লাইবা জি ক্লিয়ার স্যার। সাদিয়া আক্তার, আচ্ছা সাদিয়া আক্তার, এটা তোমার কোন ক্লাসের ছবি দিয়েছো প্রোফাইলে? দেখে মনে হচ্ছে ক্লাস 6 এ বড়। আব্দুল্লাহ ওকে স্যার ক্লিয়ার। তামান্না ইসলাম, কাহাব, থ্যাংক ইউ কৃপা, যাক মাশাআল্লাহ সবাই খুব ভালো বুঝতে পেরেছো। তো এর পরের যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? কি থাকলো? হোমওয়ার্ক থাকলো।
ক্লাস 6 এরই পিক দিয়েছো? আমি তো তোমার পিক দেখে কনফিউজ হয়ে গেলাম যে কি ব্যাপার, আমি কি ক্লাস 6 এর ক্লাসে চলে আসছি নাকি? এত ছোট বাচ্চা 9 এ কেমনে পড়ে? ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে উম্মে, ঠিক আছে। তো যাক, মাশাআল্লাহ, তোমরা সবাই বুঝতে পেরেছো। লিহা, হ্যাঁ এসএস নাও, এই যে অঙ্কটার এসএস নিয়ে নাও, ঠিক আছে? এসএস নিয়ে নাও। এসএস কি দিতে হবে? দাঁড়াও, হ্যাঁ হোমওয়ার্ক এই যে তোমাদের বাদ বাকি যে আছে সেটা তোমরা করে নিবা, ঠিক আছে? বাদ বাকিটা তোমরা করে নিবা, ঠিক আছে? এই যে অধ্যায়ের বাদ বাকি অঙ্কগুলো আছে এগুলো তোমরা পারবা, ঠিক আছে? সবগুলো পারবা। গুণনীয়ক, দেখো এখানে কি বলেছে কি, এক্স বিলংস টু জেড, এক্স 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক বের করো, ঠিক আছে? গুণনীয়ক বের করবা এবং কি গুণিতক বের করবা, তাই না? 36 এর গুণনীয়ক, গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে বোঝায় যে সংখ্যাগুলো তোমার কি হয়, গুণ করে পাওয়া যায়, তাই না? মানে এই যে 36 এর গুণনীয়ক কোনগুলা সেগুলা বার করবা, আর 6 এর গুণিতক কোনগুলা সেগুলা বার করবা, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা পারবা। ওকে, 36 এর গুণনীয়ক বের করবা মানে কোন সংখ্যাগুলো 36 এর ভিতর যায়, এবং 6 এর গুণিতক বের করবা। 6 এর গুণিতক মানে কি, কোন সংখ্যাগুলো গুণ করলে 6 এর সাথে যে পূর্ণ সংখ্যাগুলো গুণ করে যে সংখ্যাগুলো পাবা সেগুলো হলো গুণিতক। তো এই যে গুণিতক এবং গুণনীয়ক গুলো বের করবা, বের করে দেখবা যে এদের দুইটার ভিতর কমন কোনগুলা, সেই সংখ্যাগুলোই হলো আমাদের এটার অ্যান্সার হবে, ঠিক আছে? তো তোমাদের হোমওয়ার্ক থাকবে এই পরের তিনটা করা, এই পরের তিনটা করা, ঠিক আছে? এই যে পরের তিনটা আছে এই তিনটা তোমরা করবা, ঠিক আছে? এই পরের তিনটা করবা তোমরা। ওকে, আচ্ছা, এই তিনটা থাকলো হোমওয়ার্ক। আরো আছে হোমওয়ার্ক, টেনশন করো না। এসএস নাও, ফোনের একটা এসএস নাও বাবা, তোমরা এত বড় হইছো এখনো যদি এসএস না নিতে পারো তাহলে কেমন হয় বলো? তো যাই হোক, আমরা এখন পরবর্তীতে চলে যাই, চলো। তাহলে দেখো 2 নাম্বারটা কি বলেছে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। কি পদ্ধতিতে প্রকাশ করব? গঠন পদ্ধতিতে। গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করে? এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে তোমাদের নিয়ম আকারে লিখতে হবে। কি আকারে লিখতে হবে? নিয়ম আকারে লিখতে হবে। দেখো আমাদের প্রথম সংখ্যা কি আছে? 3, 5, 7, 9, 11। তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু সকল সংখ্যা আছে বেজোড় সংখ্যা। কি আছে? বেজোড় সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। তার মানে আমরা এটা লিখতে পারি এইভাবে যে আচ্ছা, তোমাদের এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমরা কিভাবে লিখবা দেখো। এখানে কি আছে? 3, 5, 7, 9 ও 11। তো এখানে আমরা এটা ধরে নিলাম, ধরি এই ইকুয়াল টু আমাদের এই সেট, তাই না? তো তোমরা এইভাবে লিখবা 3, 5, তারপরে কি আছে 7, 9, 11, তাই না? এগুলো কি সেট বলতো? এগুলা কিন্তু প্রত্যেকটাই স্বাভাবিক সেট, তাই না? মানে স্বাভাবিক সংখ্যা, সরি, ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা লিখতে পারবো যে এক্স মানে এ বিলংস টু এন, ন্যাচারাল নাম্বার। এবং যেহেতু তারপর লিখবো সাচ দ্যাট মানে কি, যেহেতু আমাদের এখানে সবচেয়ে ছোট সংখ্যা কি আছে, এখানে সবচেয়ে দেখো এখানে কিন্তু সকল বেজোড় সংখ্যাগুলো আছে, তাই না? তাহলে বেজোড় সংখ্যার ভিতর সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 1। তাহলে 1 অপেক্ষা বড় আছে। এবং 11-র পরে কোন সংখ্যা আছে? বেজোড়। 11-র পরে বেজোড় সংখ্যা আছে 13, তার মানে 13 থেকে ছোট আছে। তাহলে তোমরা এটা এইভাবে লিখবা যে আমাদের এইভাবে লিখবা এ belongs to n, তাই না? ন্যাচারাল নাম্বার, এবং such that a
ইজ গ্রেটার দ্যান 1 এবং এ ইজ লেস দ্যান 13, ঠিক আছে, এভাবে লিখবা। এবং এখানে আরেকটা লাইন অ্যাড করবা যে এ বেজোড় সংখ্যা, এ কি সংখ্যা, বেজোড় সংখ্যা, ঠিক আছে। এখানে আরেকটা লাইন একটু অ্যাড করে দিও, বেজোড় সংখ্যা। তো তোমরা কি এই সেট গঠন পদ্ধতিটা পারবা না বলো? এটা কি তোমরা পারবা? 2 নম্বরে কোনো অঙ্ক কি লাগবে যেটা করে দিব আমি, বলো? আচ্ছা, তাহলে 2 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। হ্যাঁ, এক্স বেজোড় সংখ্যা, ঠিক আছে। তো অথই, আচ্ছা 4 নাম্বারটা করে দিব না? আচ্ছা ঠিক আছে, 4 নাম্বারটা করে দিচ্ছি, দেখো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। ওকে, মোটামুটি সবাই পারবা, একজন একটু বলেছো তো করে দিতে। আচ্ছা, করে দিচ্ছি। দেখো, একটা অঙ্ক করে দিচ্ছি। দেখো, তোমরা যদি খেয়াল করো বাবারা, তো এই অঙ্কটা দেখো কি বলেছে, +-4 +-5 এবং +-6, তাই না? তার মানে এখানে আমাদের ধনাত্মক মানও দেওয়া আছে এবং ঋণাত্মক মানও দেওয়া আছে। তো এই সংখ্যাগুলোকে আমরা একটা কন্ডিশনাল আকারে লিখব। যেহেতু এখানে তোমার জোড় সংখ্যা দেওয়া আছে, বেজোড় সংখ্যাও দেওয়া আছে, তার মানে এখানে কোনটা জোড় বেজোড় এটা সত্য হবে না। তাহলে আমাদের কি শর্ত প্রয়োগ করা যায়? আমরা এটাকে বর্গ আকারে একবার করব, +4 কে একবার বর্গ করব এবং তাকে আবার ঘন করব। ঘন করলে দেখব এই তিনটার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সংখ্যা কত হয় এবং সর্বনিম্ন সংখ্যা কত হয়, তাই না? তাহলে আমরা সেই অনুযায়ী এটার কন্ডিশনটা সেট করব। তার আগে আমাদের অবশ্যই ধরতে হবে যে এই সংখ্যাগুলো কি। যেহেতু এই সংখ্যাগুলো আছে প্লাস মাইনাস, তার মানে এটা হলো একটা পূর্ণ সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যা কি? ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যাকেই বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এটা লিখতে পারি যে এখানে জেড ইকুয়াল টু, এখানে প্লাস, আচ্ছা এখানে এগুলো কি আছে? পূর্ণ সংখ্যা লেখা আছে, তাই না? তো আমরা দেই যে এখানে +-4, তারপরে কি আছে? +-5 +-6, এটা হলো আমাদের পূর্ণ সংখ্যা। আচ্ছা, আমি বোর্ডে চলে যাই, চলো বোর্ডে গেলে ভালো হবে। আচ্ছা, +4 +5 +-6, এটা হলো আমাদের পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এটা হলো আমাদের পূর্ণ সংখ্যা, তাই না? তো এটা আমাদের পূর্ণ সংখ্যা, আমরা লিখে দিলাম, ঠিক আছে। পূর্ণ সংখ্যা আমরা লিখে দিলাম। তাহলে দেখো, আমি এখন কন্ডিশনটা সেট করব, যে কন্ডিশনটা প্রমাণ করব যে এই কন্ডিশনটা হয় নাকি, মানে এই অনুযায়ী চলে নাকি। তো দেখো, পূর্ণ সংখ্যা লিখে দিলাম। তাহলে আমি এখন লিখি যে আমাদের x ইকাল টু +-4 হলে, x ইকাল টু +-4 হলে x স্কয়ার ইকাল টু কত হবে? x স্কয়ার ইকাল টু হবে +-4 স্কয়ার, তার মানে কত হবে? 16 হবে, তাই না? 4 × 16। আর আমরা জানি স্কয়ার করলে প্লাস মাইনাস যাই থাকুক আমাদের উত্তর সবসময় ধনাত্মক হয়, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো, আমরা এখন কিউবও করব। কি করব? কিউব করব। আচ্ছা, প্লাস মাইনাস মানে কি? এই যে প্লাস মাইনাস আছে, তাই না? +-4, তার মানে +4ও আছে এবং -4ও আছে, তার মানে দুইটাই হবে। তো দেখো, এখন যদি আমরা এবং দেই, এবং x কিউব হলে
আমাদের প্লাস মাইনাস 4 যদি দেই কিউব, তাহলে এটা কত হবে? 64 হবে মনে হয়, তাই না? 64, তার মানে এই যে 64টা হবে, এখানে আমাদের প্লাস মানও আসবে, মাইনাস মানও আসবে, ঠিক আছে? তারপরে এক্স ইকাল টু প্লাস মাইনাস 5 হলে আমরা দেখতেছি এক্স স্কোয়ার ইকাল টু আমাদের হবে প্লাস মাইনাস 5 হোল স্কোয়ার, তাই না? তার মানে কত হবে? আমাদের হবে 25, এবং কিউব করলে হবে এক্স কিউব ইকাল টু কত হবে? প্লাস মাইনাস 5 হোল কিউব, তার মানে কত হবে? 125, ঠিক আছে? এবং এক্স ইকাল টু আমরা যদি দেই প্লাস মাইনাস 6 হলে আমাদের এক্স স্কোয়ার ইকাল টু কত হবে? আমাদের প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার ইকাল টু হবে 64, এবং 64 না 36 হবে। এবং এক্স কিউব ইকাল টু হবে আমাদের প্লাস মাইনাস 6 হোল কিউব ইকাল টু আমাদের কত হবে দেখি, 6 ইন্টু 6, তার মানে হবে 216, তাই না? 216, ঠিক আছে? প্লাস মাইনাস, তার মানে আমরা দেখতে পেলাম, আমরা যদি এখানে আমরা কন্ডিশন বসানোর জন্য স্কোয়ার দিছি এবং কিউব দিছি, ঠিক আছে? কন্ডিশনের জন্য জানি আমরা একটা নির্দিষ্ট কন্ডিশন করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের সর্বনিম্ন মান আসে 4, ঠিক আছে? এবং আমরা যদি কিউব করি আমাদের সর্বোচ্চ মান আসে 216, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা এই যে আমাদের সেটটা আছে না, এটাকে আমরা ধরে নিলাম 4, 5, 6 হলো একটা কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? যেটা ইকুয়াল টু এক্স আমরা ধরে নিলাম, এক্স ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কন্ডিশনটা কি হবে, যে এক্স বিলংস টু কি জেড, তাই না? জেড কি পূর্ণ সংখ্যা, এবং সাচ দ্যাট এক্স স্কোয়ারের মান কি হবে? আমাদের 16 থেকে আমাদের সর্বোচ্চ নিম্ন মান আছে কি 16, তাই না? 16 থেকে বড় হবে বা সমান হবে, তার মানে এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 16, এবং এক্স কিউব ইজ লেস দ্যান 216 থেকে ছোট বা সমান হবে, ঠিক আছে? এটাই আমাদের কি উত্তর, ঠিক আছে? তো এই অঙ্কটা কি সবাই বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু বলো। ভেরি গুড। অথই বুঝতে পেরেছো? অথই বুঝতে পেরেছি, ওকে। জি স্যার, ওকে অথই, ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড, সবাই বুঝেছো, মাশাআল্লাহ। রিলিতা, জি স্যার ক্লিয়ার। রুবাইয়া অল ক্লিয়ার, ওকে রুবাইয়া। মিথিলা, আচ্ছা মিথিলা লিখেছো, আবার বুঝান। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি, চলো আমি এবং একটা কথাও লিখে দেই। যাই হোক, দেখো আসলে আমাদের এই যে অঙ্কটা আছে +4, +5 এবং +-6, এখানে আমাদের অঙ্কটা আসলে কিরকম আছে তোমাদের যদি একটু ভেঙে বুঝাই, তাহলে এখানে আছে আসলে, দেখো এখানে আসলে যেটা আছে সেটা হলো -4, -5, -6 ও +4, +5 এবং +6, মানে আমাদের এইরকম টোটাল সংখ্যা দেওয়া আছে। তো এখানে আমরা দেখেই বুঝতেছি এখানে ধনাত্মক সংখ্যাও আছে, ঋণাত্মক সংখ্যাও আছে, এবং আমরা জানি ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা যেখানে একসাথে থাকে সেটা হলো পূর্ণ সংখ্যা, তাই না? তো পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা, ঠিক আছে? কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। সেই জন্য আমি লিখেছি এক্স বিলংস টু জেড, তার মানে এক্স এর মানগুলো আমাদের জেড এর ভেতর আছে। সাচ দ্যাট যেহেতু এক্স স্কোয়ার
ইজ লেস দ্যান এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, মানে এক্স স্কোয়ারের যে মান হবে সেটা হবে 16 সমান বা তার চেয়ে বড়। ঠিক আছে, তার মানে কি 16 সমান বা বড়। ঠিক আছে, তার মানে 16 থেকে বর্গ যে হবে, তার মানে আমাদের 16 থেকে কি হবে, ছোট হবে, ছোট থেকে কি হবে, 16 থেকে কি হবে, বড় হবে বা সমান হবে। এবং এক্স কিউব লেস দ্যান 216, মানে এক্স কিউবের যে মান হবে 216 চাইতে ছোট হবে। এটা আমরা কেন করলাম? এটা আমি করলাম যেন তোমরা এই যে কন্ডিশনটা বসিয়ে যেন প্রমাণ করতে পারো। ঠিক আছে, এখন 16-র উপর যদি তুমি বর্গমূল করো তাহলে সেটা কিন্তু 4 হবে, তাই না? তার মানে আমি এখানে বুঝিয়েছি যে আমাদের যে মানগুলো হবে সেটা যেটার থেকে পাওয়া যাবে এবং 16 থেকে ছোট হবে স্কোয়ার করলে, এবং 216 অপেক্ষা কি হবে, ছোট হবে, মানে 16 অপেক্ষা বড় বা সমান হবে এবং 216 অপেক্ষা ছোট হবে। ঠিক আছে, বা সমান হবে কিউব করলে। তো এই কথাটা তোমরা একটু লিখে নিতে পারো যে অতএব, এই কথাটা এখানে লিখে নাও তোমরা। এক্স পূর্ণ সংখ্যা যা এক্স স্কোয়ার হলে 16 অপেক্ষা বড় বা সমান এবং এক্স কিউব হলে 216 অপেক্ষা ছোট বা সমান। ঠিক আছে, এই কথাটা তোমরা একটু আগের লাইনে লিখে নিও। ওকে, তো আশা করি এখন সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এই ছিল আমাদের 2টা অঙ্ক। এখন চলো আমরা 3 নাম্বার অঙ্কে চলে যাব। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো। যাই হোক, চলো আমরা এখন পরবর্তীতে অঙ্কে চলে যাই। তো দেখো পরবর্তীতে কি আছে। আচ্ছা, 3 নাম্বার অঙ্কে আমরা যাওয়ার আগে এখানে আমরা কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। ঠিক আছে, মানে আমরা কিছু প্রতীক ও চিহ্ন নিয়ে কথা বলবো। তো দেখো, আমি যদি বলি তোমাদের এই যে এই চিহ্নটা, তাই না, এখানে ধরো আছে এ, এই চিহ্ন বি, তাহলে এই চিহ্নটা কি? এই চিহ্নটা হলো বার। এই চিহ্নটাকে কি বলা হয়? বার বলা হয়ে থাকে। ঠিক আছে, কি বলা হয়ে থাকে? বার। বার মানে বুঝায় বিয়োগ। বার মানে কি বুঝায়? বিয়োগ করো। কি করো? বিয়োগ করো। তার মানে আমি বলতে পারি যে এ মাইনাস বিও যা এ বার বিও তাই। তো বিয়োগের নিয়মটা কি? বিয়োগের নিয়ম হলো তোমাদের যে 2টা সেট দেয়া থাকবে, প্রথম সেট থেকে তোমরা দ্বিতীয় সেটে যেগুলো কমন আছে সেগুলা বাদ দিয়ে দিবে এবং প্রথম সেটে যেগুলো অবশিষ্ট থেকে যাবে সেই সংখ্যাগুলোই তুমি বসাবা। ঠিক আছে, এখন ধরো এখানে আমি এই কালটু ধরলাম যে এ এর মান আছে 1 2 3 এবং 5। ঠিক আছে, এবং আমাদের বিয়োগ বা বার যেহেতু একই এবং বি এর মান আছে আমাদের ধরো 1 2 3 এবং 4, তাহলে আমি দেখতে পারতেছি 1 কমন আছে, এ বিও আছে 1 কমন, 2 এতেও আছে, 2 বিও আছে, 3 এতেও আছে, 3 বিও আছে। তার মানে আমাদের এ বাদ যাবে, 2 বাদ যাবে, 3 বাদ যাবে, থাকবে কি? থাকবে 5। শুধু কি? 5 থাকবে। ঠিক আছে, শুধু কি থাকবে? শুধু 5 থাকবে। আচ্ছা, শুধু কি থাকবে? 5 থাকবে। তার মানে আমাদের অবশিষ্ট থাকলো শুধু 5। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার আমাদের তো 4ও রয়ে গেছে, কিন্তু দ্বিতীয় সেটে যেটা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগের ক্ষেত্রে সেটের নিয়ম অনুযায়ী আসবে না। কি হবে না? আসবে না।
শুধু প্রথম সেটে যেটা অবশিষ্ট থাকবে কমন গুলা বাতের পরে সেটাই আসবে। তো তোমরা বিয়োগের নিয়মটা কি বুঝতে পেরেছো? বলো, বিয়োগের নিয়ম কি বুঝতে পেরেছো সবাই? জি, ওকে, কারো কোনো সমস্যা নেই তো? অঙ্ক কি সব বুঝতেছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? লিহা, জি স্যার ক্লিয়ার। আব্দুল্লাহ, ওকে স্যার। কিফা, ওকে, নো প্রবলেম, ওকে, আন্ডারস্টুড, ভেরি গুড। আতিফা, ওকে, কিছুটা মাথার উপর দিয়ে যাচ্ছে। সেট তো সহজ বাবা, সেট একটু বাসায় কইরো, ইনশাআল্লাহ সবগুলা পারবা, ঠিক আছে? সেটের মতন সহজ আর কোনো অঙ্ক হয় না। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো যাক, তোমরা সবাই পারতেছো মাশাআল্লাহ। তো দেখো, আমরা বিয়োগের নিয়মটা পারলাম। এখন আসো আমাদের ইউনিভার্স এবং ইন্টারসেকশন নিয়ে, ঠিক আছে? ইউনিভার্স না, ইউনিয়ন। ইউনিয়ন বলতে কি বোঝায়? ইউনিয়ন মানে বোঝায় তোমার এ সেট এবং বি সেটে যেগুলো সবগুলো কমন, সে সবগুলা তুমি নিবা, ঠিক আছে? তোমার এ সেট এবং বি সেটে যে সবগুলা কমন, সেই সবগুলা তুমি নিবা। ধরো আমার এখানে দেওয়া আছে এ ইকাল টু আমার দেওয়া আছে 1 2 3 4 দেওয়া আছে, এবং বি ইকাল টু দেওয়া আছে 2 3 4 দেওয়া আছে, ঠিক আছে? তো এখন তোমাকে বলেছে যে এই যে দুইটা সেট আছে, এই দুইটার ইউনিয়ন সেট বের করো, ঠিক আছে? কি সেট বের করো? ইউনিয়ন বের করো, মানে এ ইউনিয়ন বি বের করো। তো এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে হলো কমন আনকমন যা আছে সবই নিবা, কিন্তু একটা সংখ্যা যদি দুই জায়গায় থাকে দুইটা, তাহলে সেটা একটাই নিবা, কারণ সেটের ক্ষেত্রে একই সংখ্যা 10টা থাকলেও যা, একটা থাকলেও তাই, উপাদান একটাই। উপাদান কি? একটাই, মনে রাখবা, ঠিক আছে? এই ব্যাপারটা মনে রাখবা মাস্ট। তার মানে এ ইউনিয়ন এ এর মান কি দেওয়া আছে সেটা আমি বসিয়ে দেই। 1 2 3 4, তারপরে কি আছে? ইউনিয়ন বি। বি মানে কি? 2 3 4, তাই না? তাহলে দেখো, আমরা যদি ইউনিয়ন কমন নেই তাহলে কি হবে? আমাদের এখান থেকে যেগুলা শুধু কমন আছে সেইগুলা নেব, যেগুলা শুধু কমন আছে সেইগুলা নেব। তো কমন গুলা নাও। কমন গুলা কোনগুলা আছে? 2 আছে, 3 আছে, 4 আছে। শুধু কি কমন গুলা নিব? না, তোমাদের সাথে মজা করলাম। আমরা নিব কি? কমন আনকমন সবগুলা নিব, কিন্তু একটা সংখ্যা দুইবার নেওয়া যাবে না। তার মানে আমরা এখানে সবগুলা সংখ্যা নিব, 1 2 3 4, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো এখানে যে দুইবার আছে, তাই না? দুই আবার জানি দুইটা নাও না, কারণ কি? আমি আগে বললাম যে ইউনিয়নের কাজ হলো যে তোমাদের কমন আনকমন সবগুলা নিবা, কিন্তু একই সংখ্যা যদি দুইবার থাকে দুইবার নিবা না, শুধু একবার নিবা। তো ইউনিয়ন কি বুঝতে পেরেছো? আমাকে বলো সবাই। আচ্ছা, ইউনিয়ন তো বুঝতে পেরেছো। যাক, এখন আসো ইন্টারসেকশন। এখন আমরা এন বুঝাবো, ঠিক আছে? এন বুঝাই। তাহলে তোমাদের সময় খুব একটা নাই, তো আমি একটু তাড়াতাড়ি বুঝাই দেই, তারপরে তোমার কমেন্ট গুলা নিচ্ছি। তারপরে দেখো, আমাদের এখন আসো, আমাদের আছে, আচ্ছা, এখন হলো এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন আবার কি? ইন্টারসেকশন মানে তোমার দুই সেটে যেগুলো শুধু কমন, দুই সেটে যেটা শুধু কমন তোমাকে সেটাই নিতে হবে। তোমাকে কি করতে হবে? সেটাই নিতে হবে। তার মানে আমরা লিখবো 1 2, ধরো এর মান ধরলাম আমরা 1 2 3, এবং বি এর মান ধরলাম আমি 4 5 1। তাহলে আমরা দেখব যে এই দুইটা সেটের ভিতর কমন কি আছে। আমরা এখানে দেখতেছি আমাদের এখানে দুই সেটের ভিতর কমন আছে
1, আমাদের কি আছে দুই সেটের ভিতর কমন আছে 1, তাই না? তার মানে বোর্ড মাঝে মাঝে কাজ করে না, বুঝছো? তাহলে দুইটা সেটের মধ্যে কমন আছে কি 1, তার মানে এখানে 1ই হলো সেট। তার মানে ইন্টারসেকশন কি, শুধু যেগুলা কমন সেগুলা নিব, ঠিক আছে? তার বাইরে আর কিচ্ছুটি নিব না। তো আমাদের ইউনিয়ন বুঝলাম, ইন্টারসেকশন বুঝলাম। তার মানে তোমরা এখন এই যে 3 নাম্বার আছে, এই 3 নাম্বারের সবগুলা অঙ্ক হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? 3 নাম্বারের সবগুলা অঙ্ক তোমাদের যে নিয়ম ছিল আমি সেটা দেখিয়ে দিয়েছি। ওকে, তো চলো আমরা এখন পরে দেখো কি আছে। আচ্ছা, পরে আছে দেখো এ ইউনিয়ন বি পাওয়ার তোমার আছে প্রাইম আছে, তাই না? এ ইউনিয়ন বি পাওয়ার না, প্রাইম আছে। প্রাইমটা কি? প্রাইমটা বলা হয় ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, চলো এই ইউনিভার্সাল সেট দ্বারা বুঝি যে প্রাইমের কাজটা কি। ঠিক আছে, প্রাইমের কাজটা আমি একটু তোমাদের আলাপ আলোচনা করি। ধরো তোমাদের এরকম দেওয়া আছে, আচ্ছা ইউনিভার্সাল সেটটা দেখো, ধরো আমাদের দেওয়া আছে এ প্রাইম, তাই না? এ প্রাইম মানে কি? ইউনিভার্সাল মাইনাস এ, এই হলো প্রাইমের কাজ। এখন ইউনিভার্সাল সেটটা কি? ইউনিভার্সাল সেট হলো যে সেট থেকে বাকি সেটগুলো আসে তাদেরকে বলা হয়, সরি, যে সেটের উপাদান থেকে বাকি সেটের উপাদানগুলো আসে তাকে বলা হয় কি? ইউনিভার্সাল সেট। এখন ধরো আমি তোমাদের বললাম যে আমার একটা সেট আছে, আমার একটা কি আছে? সেট আছে। এটা আমাদের ধরো একটা সেট, এখানে আমাদের 10টা লিচু আছে। কয়টা লিচু? 10টা লিচু। আমি এল দিলাম, 10টা লিচু, 20টা আম এবং 30টা কাঁঠাল আছে, ঠিক আছে? কাঁঠাল আছে। তো এই হলো আমাদের সেট, একটা ফলের সেট। তাহলে আমি বললাম যে তোমাদের ভেতর একজন 10টা লিচু বাজারে নিয়ে যাও, তার মানে কি? এটা আলাদা একটা সেট হলো। 20টা আম একজন নিয়ে যাও, এই একটা আলাদা সেট হলো। 30টা কাঁঠাল একজন নিয়ে যাও, তাই না? তার মানে এই যে সেটগুলা, এই সেটগুলা কই থেকে আসলো? আমার থেকে কিন্তু আসলো, কারণ কি এই সবগুলো আমার সেট, তাই না? আমি হলাম ইউনিভার্সাল। আমি তোমাদেরকে দিয়ে দিলাম 10টা আম দিয়ে দিলাম, 10টা কাঁঠাল দিয়ে দিলাম, সরি 20টা আম দিয়ে দিলাম এবং 30টা কাঁঠাল দিয়ে দিলাম। আমি খুব ধানবিত্ত দিয়ে দেই মানুষদের, বুঝছো? তো দিয়ে দিলাম। তো এই যে দিয়ে দেওয়ার ফলে কি হলো? দিয়ে দেওয়ার ফলে মনে করো আমার থেকে তোমরা সেটগুলা পেলে, তার মানে এই যে সেট আমার থেকে যে তোমরা পাচ্ছ, তোমরা নতুন একটা সেট গঠন করছো, এটাই হলো তুমি যার থেকে নিচ্ছ সেটা হলো ইউনিভার্সাল সেট। সেটা কি? ইউনিভার্সাল সেট। বুঝতে পেরেছো ইউনিভার্সাল সেট কি? এবং এ প্রাইমের মানে হলো যে ইউনিভার্সাল সেট মাইনাস এ, তোমাকে ইউ এর মান দিয়ে দেওয়া হবে, সেখান থেকে জাস্ট এটা বাদ দিতে হবে। তার মানে কি বুঝতে পারলা যে ইউনিভার্সাল সেটটা কি? বলো সবাই, কি এই জিনিসটা বুঝেছো? ইউনিভার্সাল সেট। তাহলে এই ইউনিভার্সাল সেটের অঙ্কগুলো পারবা না? অল ক্লিয়ার, ওকে, ভেরি গুড, সবাই বুঝেছো। আচ্ছা, আচ্ছা চেষ্টা করবা বাবা, আমি দেখাবো। আজকে যেহেতু একটু সময় কম, তাই আমি একটু তোমাদের নিয়মগুলা দেখা দেই, তোমরা যে যা পারো করবা, ঠিক আছে? আর মাত্র 5 মিনিট আছে, যদি দেখায় না দেই তাহলে সামনের অঙ্কগুলা শেষ করতে পারবো না, তাই না? তো দেখো, আচ্ছা 3 নাম্বার অঙ্কটা দেখাই দিব, তাই না? 3 নাম্বার অঙ্কটা দেখাইলাম, এই 4-এর 3 দেখাইতে বলতেছো, এই যে আমি তোমাদের নিয়মটা বলে দেই, দেখো। আচ্ছা, কে যেন বললা 3 নাম্বার অঙ্কটা দেখায় দেই, সে একটু আমার মেসেজে রেসপন্স করো তো বাবা, তাড়াতাড়ি। 3 নাম্বার বলতে কোনটা? আতিফ, 3 নাম্বার কোশ্চেন মানে এই যে এটা দেখা দিব, এই যে এটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে কি করবা আমি একটু তোমাদের বুঝাইয়া দেই, ঠিক আছে? আরিফা, তুমি বাসায় করবা, সেটা হলো তুমি লেফট হ্যান্ড সাইড ধরবা। লেফট হ্যান্ড সাইড ধরার আগে আগে অবশ্যই এখানে মানগুলো আলাদা আলাদা করে বের করে নিবা। মানগুলো কি করবা? আলাদা আলাদা করে বের করে নিবা। মানে এই যে ইউনিয়ন এ ইউনিয়ন বি আছে, এটার মান বের করবা। বের করে এটা এবং ইন্টারসেকশন দিবা লেফট হ্যান্ড সাইড। এখানে বলেছে বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান কিনা সেটা বের করো। তো কি করবা? এ ইউনিয়ন বি এর মান বের করবা, ঠিক আছে? এ ইউনিয়ন বি এর মান আগে বের করে নিলা। এ ইউনিয়ন বি এর মান ধরো বের হলো 2, তাহলে তারপরে লিখবা এ ইউনিয়ন বি
এ ইউনিয়ন বি ইন্টারসেকশন আমাদের কি আছে সি, তার মানে আমাদের এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আছে, এই যে সংখ্যাটা আছে এটা হবে লেফট হ্যান্ড সাইড। এভাবে লেফট হ্যান্ড সাইড বের করবা এবং রাইট হ্যান্ড সাইড বের করবা, ঠিক আছে? বের করে দুইটার মান যদি এক হয় তাহলে লিখবা প্রমাণিত, আর যদি না হয় তাহলে লিখবা প্রমাণিত না। শেষ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, পরের অঙ্ক দেখো কি আছে। পরের অঙ্কে বলেছে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করো। আচ্ছা, পাওয়ার সেট নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? কি সেট বলতে বলেছে? পাওয়ার সেট। তো পাওয়ার সেট আগে নির্ণয় করার আগে তোমাদের আগে উপসেট বা সাবসেট সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। দেখো উপসেট কি, এই সেটটা তোমাদের একটু বুঝায়। উপসেট, উপসেট উপসেট ধরো এখানে বলেছে 2,3,4, ঠিক আছে? সংখ্যা দ্বারা বুঝাইলাম। তো এখান থেকে তোমাদের পাওয়ার সেট নির্ণয় করার আগে আগের উপসেট নির্ণয় করতে হবে। উপসেট বলতে কি বোঝায়? কোনো একটা সেট থেকে তোমরা যদি এই সেটের উপাদানগুলো দিয়ে আরো নতুন নতুন সেট তৈরি করো তাহলে সেগুলোকে বলা হয় উপসেট। কোনো একটা সেট থেকে তার উপাদানগুলো নিয়ে তোমরা যদি নতুন নতুন সেট তৈরি করো তাহলে তাকে বলা হবে উপসেট, ঠিক আছে? তো দেখো আমাদের উপসেট যদি আমি বলি তাহলে এখানে আছে ধরো আমাদের 2, তাহলে 2 দিয়ে একটা সেট নির্ণয় করা যায়। তারপরে কি আছে 3 একটা সেট আলাদা, তারপরে কি আছে 4 একটা সেট আলাদা, তাই না? কিন্তু এখানে কিন্তু শর্ত আছে, একটা সংখ্যা দ্বারা একটাই সেট হবে, দুইবার কিন্তু দুইটা সেট হবে না। মানে 2 দ্বারা তুমি একটা সেট নির্ণয় করতে পারবা। তুমি যদি দেখো 2 2 2 হবে না কিন্তু, কারণ কি আমরা জানি সেটের ক্ষেত্রে একটা উপাদান দ্বারা একটাই গঠন করা যায়। তাহলে দেখো এখানে আরো নির্ণয় করা যায় কি 2 3, এটা একটা সেট, তাই না? এটা একটা সেট। তারপরে কি 2 4, 2 4 এটা একটা সেট, ঠিক আছে? এটা একটা সেট। 2 4 2 3 এটা একটা সেট। আর কি নির্ণয় করা যায় 3 4, 3 4, তাই না? 3 4 এটা একটা সেট, ঠিক আছে? এটা একটা সেট। এখন দেখো আরেকটা সেট নির্ণয় করা যায়, সেটা হলো 3টা দ্বারাই আমি একটা সেট গঠন করলাম। 2 3 4 3টা দ্বারাই একটা সেট গঠন করলাম, 7টা। এবং আরেকটা সেট নির্ণয় করা যায় কি, 7টা তো হইলো, আরেকটা কিন্তু সেট নির্ণয় করা যায়, সেটাকে বলা হয় ফাঁকা সেট। তার মানে কি আমি কোনোটাই নিব না, কোনোটা না নিয়ে একটা সেট গঠন করব, এটাকে বলা হয় কি ফাঁকা সেট। এটাকে কি বলা হয়? ফাঁকা সেট, ঠিক আছে? তো এই যে আমি একটা সেট থেকে আরো একাধিক সেট গঠন করলাম, এটাকে বলা হয় তোমার সাবসেট বা উপসেট, ঠিক আছে? এটাকে কি বলা হয়? সাবসেট বা উপসেট, ঠিক আছে? আর প্রকৃত সেট নামে একটা জিনিস আছে, এটাও বুঝায় দেয়। তোমার মেইন যে সেট আছে, মেইন যে সেট আছে এটার সাথে যে উপাদানটা মিলে, যে উপাদানটা মিলে এই যে এই উপাদানটা ব্যতীত অন্য সকল সেটকে বলা হয়, মানে যে উপাদানটা মিলে সেটাকে বলা হয় হলো তোমার প্রকৃত সেট। যে উপাদানটা মিলে সেটাকে কি বলা হয়? প্রকৃত সেট। আর উপসেট গুলা কি, এই আমরা একটা সেট থেকে যদি একাধিক সেট নির্ণয় বের করি তাহলে সেগুলোকে বলা হয় উপসেট। এখন আসলে তাহলে পাওয়ার সেট কি স্যার? পাওয়ার সেট হলো এই যে উপসেট গুলো বের করলাম, এটা নিয়েই আমি একটা সেট গঠন করলাম, এটা নিয়ে আমি একটা সেট গঠন করলাম, তাহলে এটাই হয়ে যাবে আমাদের পাওয়ার সেট। এটা আমাদের কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের পাওয়ার সেট। তো তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু কমেন্টে জানাও, তোমাদের কমেন্টগুলো আমি নিচ্ছি। হ্যাঁ ঠিক বলেছো আতিফ। ফেক সেট, হ্যাঁ ফেক সেট বা ফাঁকা সেট। সবাই কি বুঝেছো? জি ক্লিয়ার। আচ্ছা অল ক্লিয়ার স্যার, ভেরি গুড, মাশাআল্লাহ তোমরা অনেক ভালো পারো, দেখে খুবই খুশি হইলাম। তোমাদের ফার্স্ট ক্লাস ছিল আজ আমার, ইনশাআল্লাহ মাশাআল্লাহ তোমরা অনেক ভালো বুঝো। তো দেখো এখন তোমাদের যে কাজ থাকবে সেটা হলো এই যে 5 নাম্বার পাওয়ার সেট এগুলা নির্ণয় করবা, 6 নাম্বার নির্ণয় করবা, ঠিক আছে? পাওয়ারের যতগুলো আছে 7 নাম্বার বের করতে পারবা তোমরা। x - 1 = y - 2 হলে 7ও পারবা, তাই না? এখানে মান বের করবা। 8ও বের করতে পারবা না? গুণন করা। আচ্ছা 7 পর্যন্ত তোমাদের যা আছে তোমরা সব করবা। 7 পর্যন্ত তোমাদের যা আছে তোমরা সব করে নিবা। 1 থেকে 7 পর্যন্ত যে সকল অঙ্ক আছে সবগুলো করবা। ইনশাআল্লাহ
সামনের দিন তোমাদের 1.5 ঘন্টার একটা আমি ক্লাস নিব, ওই ক্লাসে তোমাদের যাবতীয় সকল অঙ্ক আমি বুঝিয়ে দিব। তো প্রিপারেশন নিয়ে আইসো সোমবারের দিন, যে তোমাদের ক্লাস হবে 1.5 ঘন্টা, 8:30 থেকে 10টা পর্যন্ত, কারণ ওই ক্লাসে তোমাদের সেট এবং ফাংশন দুটাই শেষ করতে হবে। তো সেটটা বুঝিয়ে দিলাম, তোমাদের ফাংশনটা ওই দিন বুঝিয়ে দিব, ইনশাল্লাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। এখন তোমাদের কমেন্ট নিচ্ছি, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। অল ক্লিয়ার, ওকে, তাহলে কারো কোনো সমস্যা নেই। তো ইনশাল্লাহ আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি। তো আল্লাহ হাফেজ আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এডু পরিবারের সাথে থেকো। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।